চারিপাশের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো মিলিয়ে আমাদেরকে শিল্প এবং সাহিত্য চর্চা করে। ফলে সাহিত্যের বোধ এবং উপলব্ধি পরিবর্তন হয় এবং সাহিত্যের আঙ্গিক এবং গঠন পরিবর্তন হয় এবং বাংলা সাহিত্যে বিপ্লবের তৈরি হয় মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে। তিনি ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন এই দুইটা রাজ্যের পারমুটেশন এবং কম্বিনেশনে বাংলা সাহিত্যকে একটি কাঁটাতারবিহীন বিশ্ব সাহিত্য নির্মাণ করার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে, যে কারণে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় এবং আধুনিকতার জনক বলা হয়। আর আধুনিকতা হচ্ছে যুক্তিতে বিশ্বাস, আবেগকে নিয়ন্ত্রণ এবং মানুষকে মানুষের মূল্যায়ন। সে যুক্তিতে বিশ্বাস করছে এবং তার যে ইমোশনগুলো আছে এগুলোকে সে চেক করছে, যে ইমোশনের কারণে এই আপনার এই মজদুর কুকুরকে আলিঙ্গন করে ওই রকম ইমোশন থেকে সে বেরোয় আসে, বস্তুতান্ত্রিকতার দিকে সে দাবি করছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 1914 সাল কেন বিখ্যাত? প্রথম বিশ্বযুদ্ধ। যদি আপনাকে প্রশ্ন করা 2014 সাল কেন বিখ্যাত? 2014 সাল হচ্ছে বিশ্ব রাজনীতির 100 বছর পূর্বে। কত বছর? 100 বছর। এই বিশ্ব রাজনীতি প্রথম বিশ্বযুদ্ধ থেকে 2014 সালে এই বিশ্ব রাজনীতি 100 বছর পরে দেখবেন যে একটা বই আছে ডক্টর তারেক শামসুরের মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সরকারি বিভাগের আপনার এই প্রধারক আপনার এই তার বইয়ের নাম হচ্ছে আপনি এই বই যদি পড়েন তাহলে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সম্পর্কে আপনার একটা নাতিদীর্ঘ ধারণা হবে। স্যার উনি আইআরএন না? আইআরএন ইন্টারন্যাশনাল রিলেশন। তাহলে কত বছর এই জায়গায়? 100 বছর। এবং এই 100 বছর ইতিহাস যদি আপনি জানা থাকে তাহলে আপনি সাধারণ জ্ঞান আন্তর্জাতিকে ভালো হবে। এর বাইরে কোনো প্রশ্ন আসে? যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 1947 সালে কত সালে? 1947 দেশ বিভাগ। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 1948 থেকে 1952 সাল পর্যন্ত, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 1954 সাল কেন যুক্তফ্রন্ট ইলেকশনের প্রতীক কি ছিল? যদি আপনাকে প্রশ্ন করা হয় 1960 সাল কেন ফিল্ড মার্শাল প্রেসিডেন্ট আইয়ুব খান একটা তন্ত্র চালু করেন, তার বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র চালু হয় কত সালে? 1960। যদি আপনাকে প্রশ্ন করা হয় 1940 সাল বিখ্যাত লাহোর। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 1966 সাল বিখ্যাত যদি আপনাকে বলা হয় 1969 সাল বিখ্যাত, যদি বলা হয় যে আপনার 1970 সাল বিখ্যাত, 1971 সাল, 1990 এবং গণতন্ত্রের যদি আপনাকে প্রশ্ন করা হয় 2017 সাল কেন বিখ্যাত? কারণ এই কথাগুলো আপনি শুনছেন এই জানি কারণ আপনি জীবিত আছেন। এই যে এতক্ষণ জানিতাম, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই উপন্যাসটি কোন পরিপ্রেক্ষিতে রচিত? কত সাল? যদি আপনাকে প্রশ্ন করা হয় সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গাছের কাহিনী উপন্যাসটি কোন পরিপ্রেক্ষিতে? যদি বলা হয় জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটি কোন পরিপ্রেক্ষিতে? কত সাল? ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তাহলে বাঙালি জাতীয়তাবাদী চেতনার ইতিহাস বাংলা কথা সাহিত্যের ইতিহাস। বাঙালি জাতির আন্দোলন সংগ্রাম বিপ্লব এবং রাজনৈতিক চেতনার ইতিহাস বাংলা কথা সাহিত্যের ইতিহাস। আপনার আমার অস্তিত্বের ইতিহাস বাংলা কথা সাহিত্যের ইতিহাস। একটি পতাকার ইতিহাস বাংলা কথা সাহিত্যের ইতিহাস। ফলে আপনি এই বাংলা সাহিত্যের এই কথা সাহিত্যের মধ্যে দিয়ে কি করবেন? আপনার সাধারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক অবস্থা আপনার কমপ্লিট করবেন। যত না মিথ্যা
আপনার কোর্স কমপ্লিট। আপনার সাধারণ জ্ঞান বাংলাদেশও কমপ্লিট, আন্তর্জাতিকও কমপ্লিট, বাংলা সাহিত্যে আধুনিক যুগ আপনার কমপ্লিট। তাহলে আপনি যে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে অংশগুলো আপনি যে স্টাডি করছেন, সেই স্টাডির সাথে কিন্তু বাংলা সাহিত্যের কিন্তু একটা সংশ্লিষ্টতা আছে। ফলে পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসটা একটা কোরিলেশনস একটা সাথে। এবং আপনি যদি টোটাল বইগুলো রিডিং না করেন, টোটাল সিলেবাসের বইগুলো, ততক্ষণ পর্যন্ত আপনি এই সমন্বয় খুঁজে পাবেন। এরকম কোনো ঘটনায় বিচ্ছিন্ন ঘটনা, সব ঘটনার সাথে এক ঘটনার সাথে আরেক ঘটনা কি আছে, মিল আছে। সুতরাং এইভাবে আপনাকে কি করতে হবে, আপনার সেন্সটাকে ইম্পোর্ট করে আপনাকে ওই কাজে অংশগ্রহণ করতে হবে। আমরা বাংলা কথা সাহিত্যের গুরুত্বপূর্ণ কয়েকজন কথা সাহিত্যিক সম্পর্কে কথা বলব, তাদের পরীক্ষায় যাদের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের অন্তর্গত, লিখতে থাকেন, মানিক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের অন্তর্গত, মানিক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের অন্তর্গত দুমকা শহরে জন্মগ্রহণ। দুমকা শহরে জন্মগ্রহণ। মানিক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের অন্তর্গত দুমকা শহরে জন্মগ্রহণ। কোন শহরে জন্মগ্রহণ করেন? দুমকা শহরে। তিনি গণিতের শিক্ষার্থী ছিলেন। তিনি গণিতের শিক্ষার্থী ছিলেন। তিনি গণিতের শিক্ষার্থী ছিলেন। তার পিতৃদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতৃদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতৃদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টি নিবন্ধিত সদস্য। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির নিবন্ধিত সদস্য। জানেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে, এরকম আগে নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনার কমিউনিস্ট পার্টিতে কাজ করতে হবে। ভারতীয় কমিউনিস্ট পার্টির তিনি নিবন্ধিত সদস্য ছিলেন। বাংলা সাহিত্যে তিনি একমাত্র পেশাদার লেখক। তার পেশাই ছিল লেখালেখি। মানিক বন্দ্যোপাধ্যায় আর কোন লেখক নেই যার পেশা ছিল লেখালেখি। তার পেশা কি ছিল? লেখালেখি। সে বলতো যে আমাকে 2 ফুটা মদ দাও যেন আর আমি 2 কলম লিখে দিতে পারি। 2 ফুটা মদ দাও যেন আমি আর 2 কলম লিখে দিতে পারি। এই মানিক বন্দ্যোপাধ্যায় ভিন্ন বেড়া। তিনি প্রথম জীবনে সিগমুন্ড ফ্রয়েডের মনোবিকলন বা মনোসমীক্ষণ তিনি প্রথম জীবনে সিগমুন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ বা মনোবিকলন তত্ত্ব দ্বারা প্রভাবিত হন। তিনি প্রথম জীবনে সিগমুন্ড ফ্রয়েড মনোসমীক্ষণ বা মনোবিকলন তত্ত্ব দ্বারা প্রভাবিত হন। পরবর্তী জীবনে তিনি কার্ল মার্ক্সের
কার্ল মার্কসের ডান দিক বস্তুবাদ দ্বারা। কার্ল মার্কসের ডান দিক বস্তুবাদ দ্বারা প্রভাবিত হন এবং পরবর্তী জীবনে তিনি কার্ল মার্কসের ডান দিক বস্তুবাদ দ্বারা প্রভাবিত হন। ডান দিক বস্তুবাদ দ্বারা প্রভাবিত। পরীক্ষায় প্রশ্ন আসে যে মার্কসিজম এবং ফ্রয়েডিজমের সমন্বয়ে বাংলা কথা সাহিত্যে লেখককে, তখন আপনি কার নাম লিখবেন? মানিকগঞ্জ। কার্ল মার্কসের নাম শুনছেন না? ফ্রয়েডের নাম শুনছেন? সিগমুন্ড ফ্রয়েড। এই দুইয়ের মিশেল হচ্ছে মানিকগঞ্জ পদ্ধতি। ভিন্ন করে লেখা। সিগমুন্ড ফ্রয়েডের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। ডান দিক বস্তুবাদ। আমার হাতের লেখা খারাপ ছোটবেলায়, এই কারণে হাতের লেখা, সুন্দর হাতের লেখা 5 নাম্বারের মধ্যে আমি 3 নাম্বার। ডান দিক বস্তুবাদ দ্বারা প্রভাবিত। এই সিগমুন্ড ফ্রয়েডের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, দ্য এভরিডে সেক্স। আর কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দাস কাপিটাল, যা অর্থনীতির বাইবেল হিসেবে পরিগণিত। এবং সিগমুন্ড ফ্রয়েড একমাত্র লেখক, জার্মান দার্শনিক, যিনি যৌনতাকে প্রথম বিশ্বের মুখে আপনার একটা প্রকাশিত বিষয় হিসেবে উপস্থাপন করেন। এর আগে এই যৌনতা সম্পর্কিত কথা বলা ছিল এক ধরনের পাপের নামান্তর। এই সিগমুন্ড ফ্রয়েড প্রথম এই সাবকনসাস মাইন্ড বা অবচেতন মনের গহীন অন্ধকারের যে কথাগুলো, সেগুলো প্রথম প্রকাশ করেন সিগমুন্ড ফ্রয়েড। এবং বাংলা সাহিত্যে সিগমুন্ড ফ্রয়েডের আদলে এবং মার্কসিজমের কম্বিনেশনে লেখালেখি শুরু করেন কে? মানিকগঞ্জ। ভিন্ন করে নেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো এক, দিবারাত্রির কাব্য। পরীক্ষায় প্রশ্ন আছে দিবারাত্রির কাব্য একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য। জননী। জননী আরেকজন লিখছে, তার নাম কি বলেন তো? শওকত ওসমান। এই শওকত ওসমানের জননী আর মানিক বন্দ্যোপাধ্যায়ের জননীর মধ্যে তফারেন্স কি? কি কথা বলেন কেন? কথা বললে স্ত্রী মারা যায়। আর ভাগ্যবানের কি পরে? আর অবাগার গরু, আমাদের গৃহপালিত প্রাণী। 3, পুতুল নাচের ইতিকথা। বাদ দেন। এগুলো একই সঙ্গে প্রেমিক এবং দার্শনিক পাওয়া যায়। ফ্রান্সিস বেকন বলছে ডুয়েল সিমে অভিনয় করলে দেখবেন হঠাৎ করে সব সিম বন্ধ হয়ে গেছে। কি জানি বলছিলাম? পুতুল নাচের ইতিকথা। কেমন বলেন তো? পুতুলের বিয়ে কে লিখছে? নজরুল। গুড। এটা একটা নাটক। কে লিখছে? নজরুল। আর কালের পুতুল কে লিখছে? কালের পুতুল বুদ্ধদেব বসু। এটা একটা প্রবন্ধ গ্রন্থ। আর ডলস হাউস কে লিখছে? পুতুলের সংসার হেনরিক ইবসেন। 4, পুতুল নাচের ইতিকথার টান পাশে লেখেন শশী ও কুসুম এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। পরীক্ষায় প্রশ্ন আছে শশী ও কুসুম চরিত্রটি উল্লেখ আছে কোন উপন্যাসে? তখন আপনি কি লিখবেন? শশী ও কুসুম। শশী ও কুসুম এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশী ও কুসুম? ইতিকথার পরের কথা। উপন্যাসের নাম হচ্ছে ইতিকথার পরের কথা। চার, শহরবাসের কথা। পরের উপন্যাসের নাম কি? শহরবাসের কথা। শহরবাসের কথা।
এরপরে পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি 1936, 1936। তারপর ছিলেন জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ, জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ, জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ এই উপন্যাস। পরীক্ষায় প্রশ্ন আসে পদ্মা নদীর মাঝি উপন্যাসের মূল উপজীব্য বিষয় কোনটি? তখন আপনি কি লিখবেন? জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ এই উপন্যাসের উপজীব্য। কুবের, কপিলা ও হুসেন মিয়া এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। এরপরে অহিংসা উপন্যাসের নাম কি? অহিংসা। চিহ্ন উপন্যাসের নাম কি পরে? চিহ্ন। হলুদ নদী সবুজ বন উপন্যাসের নাম কি? হলুদ নদী সবুজ বন। হলুদ নদী সবুজ বন। এরপরে চতুষ্কোণ, চতুষ্কোণ আর চতুরঙ্গ উপন্যাস লিখছে কে? কে? চতুরঙ্গ উপন্যাস লিখছে কে? রবীন্দ্রনাথ। আর চতুষ্কোণ লিখছে কে? মানিকগঞ্জ। এগুলো তার গুরুত্বপূর্ণ উপন্যাস। পরীক্ষায় প্রশ্ন আসে যে আপনার চতুষ্কোণ উপন্যাসটি ওই উপন্যাসটি বা নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নয়? এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। কথা বলেন ভিন্ন করে। তার উল্লেখযোগ্য ছোট গল্প গ্রন্থগুলো হলো উল্লেখযোগ্য ছোট গল্প গ্রন্থগুলো হলো এক প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক বহুবার পরীক্ষায় এই প্রশ্ন আসছে। ভিখু এবং পাঁচি এই উপন্যাসে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। ভিখু এবং পাঁচি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। প্রাগৈতিহাসিক একটা গল্প গ্রন্থেরও নাম এবং একটা গল্পের নামও আমরা প্রাগৈতিহাসিক। ভিখু এবং পাঁচি, ভিখু ভিখু এবং পাঁচি। আত্মহত্যার অধিকার পরের গল্পের গ্রন্থের নাম আত্মহত্যার অধিকার। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সবচেয়ে আত্মহত্যা প্রবণ জেলা নিচের কোনটি? কোনটি? খুলনা, ঝিনাইদহ। বিশ্বের মধ্যে সবচেয়ে আত্মহত্যা প্রবণ দেশ কোনটি? জাপান। জাপান। জাপানে সুইসাইড আপনার বৈধ করে দিচ্ছে। আপনি যে কোনো সময় ইচ্ছা করলে কাজটা আত্মহত্যার অধিকার। ছোট বকুলপুরের যাত্রী এই প্রশ্ন বহুবার পরীক্ষায় আসছে। ছোট বকুলপুরের যাত্রী, ছোট ছোট মানে স্মল, ছোট বকুলপুরের যাত্রী। ভেজাল, ভেজাল বিরোধী অভিযানের ম্যাজিস্ট্রেট কে ছিল? রুকনউদ্দৌলা। ভেজাল। সরীসৃপ, সরীসৃপ মানে কি? যে প্রাণী বুকে ভরতে হয়, যেমন সাপ, টিকটিকি তো পা আছে, তবে বুকে ভরতে হাঁটে কি? টিকটিকি। টিকটিকি পা আছে না, কিন্তু এরপরে সেটা বুকে ভরতে হয়। এরপরে হচ্ছে কেঁচু, জোক, এগুলো হচ্ছে কি? সরীসৃপ। হ্যাঁ, এনালি সরীসৃপ না, জোক সরীসৃপ না। সাপ এর উপর পৃষ্ঠটা, সাপ তো সরীসৃপ প্রাণী তাই না? তাহলে সাপ কি?
বলছি? প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের ভিন্নপাড়া। তার উল্লেখযোগ্য গল্পগুলো, গল্প এবং গল্প গ্রন্থের মধ্যে পার্থক্য কি? অনেকগুলো গল্প একত্রিত হয়ে আসে গল্প গ্রন্থ, আর এর এক একটিকে গল্প গ্রন্থ। অনেকগুলো গল্পের সমষ্টি নিয়ে হচ্ছে কি গল্প, আর এক একটিকে গল্প গল্প, পার্ট বাই পার্ট, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টোরিকে আমরা গল্প বলছি, আর এর সমন্বিত রূপকে আমরা কি বলছি? গল্প। মাসি পিসি গল্পের নাম কি? মাসি পিসি। 2 তৈলচিত্রে ভূত, তৈলচিত্রে ভূত। চোর গল্পের নাম কি? চোর। আর চোর ডাকাত কবিতা লিখছে কে? চোর গল্পের চোর ডাকাত কবিতা লিখছে কে? কাজী নজরুল ইসলাম। ছোটবেলা করছেন না? চোর ডাকাত নিচুর চোর না, চোর ডাকাত কবিতা। এই হচ্ছে আপনার মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ। এইগুলো পরীক্ষা প্রশ্ন আসে। যেমন আপনার এই চোর গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় জগতে চোর নয় কে, সবাই চুরি করে। কেউ করে আইন বাঁচাইয়া, কেউ করে আইন ভাঙ্গিয়া। স্বাধীনতার মূল ধন লইয়া যারা ব্যবসায় নামিতে পারে না, চুরিকে পাপ বলে শুধু তারাই। চোরের চেয়ে তারা ভীরু, অধম, কাপুরুষ। কারণ এই চোর গেছিল রাত্রে চুরি করতে, গিয়া দেখে এক ভদ্র মহিলা রূপবতী শিরোমণি বিছানায় শুয়ে আছে, তার রূপ যেমন দেখে সে মুগ্ধ হয়, সে আর চুরি করতে পারে। দিনে যখন সে ধরা খায় তখন সেই বিবৃতি দেয়, জগতে সবাই চুরি। এই মাসি পিসি গল্পে মাসিও বিধবা, পিসিও বিধবা। যার মাসি পিসি সেও বিধবা। বৈধব্যের যে গ্লানি, যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে সে কেয়ার করতে পারছে না, বহন করতে পারছে না, ইকোনমিক্যালি এবং ফিজিক্যালি। তৈলচিত্রে ভূত গল্পে 8ম শ্রেণীতে পড়ে এক ছেলে, সে কাজের মেয়ের সাথে আলিঙ্গন করলে সে কি উষ্ণতা অনুভব, এতে সে একটা পৈশাচিক আনন্দ সে পায়। সিগমন্ড ফ্রয়েডও এই আপনার এই যে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ নারী পুরুষের, এই আকর্ষণগুলো সে অনুভব করে। কারণ কি? যে এই জন্মগতভাবেই কন্যা সন্তান তার পিতাকে এবং পুত্র সন্তান তার মাতাকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? এই কারণে পৃথিবীতে 2টা ট্রেজিক ঘটনা ঘটছে, ইলেকট্রা কমপ্লেক্স আর হচ্ছে ইডিপাস। পুত্রের সাথে তার মায়ের অবৈধ যৌনতার সম্পর্ক এবং কন্যার সাথে তার পিতার অবৈধ যৌনতার সম্পর্ক। সিগমন্ড ফ্রয়েড এবং এই মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলো, যেমন আপনি ইয়ার গল্প বলছেন না, এই পদ্মা নদীর মাঝি, সে বলতে যায় ঠিক অন্ধকারটা যেখানে মিলিত হইয়াছে, অশোক গাছটার তলে কুবের কপিলার আঁচলটা টানিয়া ধরিয়া বলিল, শীতের লাগে এত কিসের কথা তোর। অর্থাৎ সিগমন্ড ফ্রয়েড বলতে মানুষের স্তরের ভিতরে 3টা স্তর কাজ করে। ইগো, একটা হচ্ছে স্কল্পার। আপনার কাঙ্ক্ষিত মানুষ অন্য মানুষের সাথে হেসে কথা বললে আপনি সন্দেহ করেন। যখন কপিলা যখন কুবেরের জন্য তামাক সিজায় নিয়ে যায়, তখন কপিলা তার এদিকে হাসে, আমার এদিকে এমন কাঠাসের মতো হাসুস করতো এই কপিলা। তখন সে বলে, আরে পুরুষ। আকুর ঠাকুরের শ্যামা দাসের বাড়িতে যখন কুবের গেল, তখন কুবেরকে পাট এবং পাঠার গন্ধযুক্ত একটা রুমে থাকে রাখতে। তখন মনের যে পারভার্সন, এই পারভার্সনে বিকৃত অবস্থায় আপনার এই কুবেরের শরীরে একটা জ্বর অনুভব করেছে। সে বলে যে তোরে চিনে গেলাম রে কপিলা, তোরে বুঝে গেলাম। এই সিগমন্ড ফ্রয়েডীয় যে মনোবিকলন, যে মানুষের অবচেতনের মনের যে অভিব্যক্তিগুলো, সেগুলো প্রথম ভিকু এবং পাঁচি এই গল্পে ভিকু পেশায় ভিক্ষা করে, পাঁচিও পেশায় ভিক্ষা করে। ভিকু পাঁচিকে বিয়ে করতে চায়, কি কারণে? পাঁচিকে যদি সে বিয়ে করে, পাঁচি ভিক্ষালব্ধ অর্থও তার এবং পাঁচির সাথে সে যৌনতা সম্ভোগ উপভোগ করতে পারে। এই কারণে মাচাঙ্গের উপরে বসিয়া ভিকু ভাবে জগতের সমস্ত নারী এবং অর্থ যদি তার হইত। এবং ভিকু কি করছে যে বস সারা আঘাত খায়া সে কি করছে শেল্টার দিছে, যেটা
যে তাকে শেল্টার দিছে, মাথাং বানায় দিছে, ওই স্ত্রীর দিকে সে লোলুপ, তার স্ত্রীর দিকে সে লোলুপ দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ মানুষের যে হৃদয় সাতারিত হয়ে এবং তার ইকোনমিক্যালি যে তার যে ইকোনমিক্স এবং ইকোনমিক্যাল সলভেন্সি এবং তার ফিজিক্যাল যে নিড, এই দুইয়ের কম্বিনেশন আছে মানিকগঞ্জ। এই যে শশী এবং কুসুম তার পুতুলনাথের ইতিকথা গ্রন্থে সে বলছে যে আপনার তোমার পাশে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ডাক্তার বাবু, কুসুম বলতেছে। তখন বলতে আরে শরীরটা মন এভাবে সে চতুষ্কোণ কন্যা সে নবকুমার বেলা 3টার সময় টের পাইল তার মাথা ধরে আছে। একটা নতুন অভিজ্ঞতা তার এরকম হয়, কিন্তু কেন যে হয় সে নিজেও জানে না, তার ডাক্তার বাবু বলতে জানে। অর্থাৎ আমাদের দেখবেন যে গ্রামে, শহরে, নগরে, বন্দরে দেখবেন যে কিছু ছেলে আছে আপনার এরোগেন্ট হয়ে যায়, দিল্লি হয়ে যায় না অনেক সময়। তখন ময় বড় পেরে কি বলে যে তার একটা বিয়ে করে দেয়, সব ঠিক হয়ে যাবে, বলে না এগুলো এগুলো একটা মেডিসিন। এই হচ্ছে আপনার মানিকগঞ্জ পান। এগুলো থেকে পরিষ্কার প্রশ্ন। এরপর লেখেন আপনি, এরপরে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যে নিরীক্ষা প্রবণতার প্রবর্তক। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যে নিরীক্ষা প্রবণতার প্রবর্তক। নিরীক্ষা মানে কি? পরীক্ষার খাতার মধ্যে দেখেন না যে পরীক্ষকের স্বাক্ষর, পরে আর কি দেন নিরীক্ষকের স্বাক্ষর। নিরীক্ষক মানে কি? যে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা, ভিজিটর যে পরীক্ষা খাতা একজনে দেখে এই নাম্বারগুলো ঠিক আছে কিনা সে এগুলো যে দেখে। অর্থাৎ দুইবার পরীক্ষাকে আমরা বলছি নিরীক্ষা। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করাকে আমরা কি বলছি? নিরীক্ষা। এবং সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যে নিরীক্ষা প্রবণতার প্রবর্তক। তিনি পাশ্চাত্যের স্ট্রিম অফ কনসাসনেস, বা চেতনা প্রবাহ রীতি, তিনি পাশ্চাত্যের স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহ রীতি দ্বারা প্রভাবিত হন। স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহ রীতি দ্বারা তিনি প্রভাবিত হন। স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহ রীতি দ্বারা তিনি প্রভাবিত হন। পাশ্চাত্যের এটা একটা লিটারেরি টার্ম। এই টার্ম দ্বারা প্রভাবিত হন কে? পরীক্ষায় প্রশ্ন আসে চেতনা প্রবাহ রীতির দ্বারা প্রভাবিত নিচের কথা সাহিত্যিক কে? তখন আপনি কার নাম লিখবে? তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো এক, লাল সালু 1948। লাল সালু সালু মানে কি? কাপড়। লাল সালু মানে কি? লাল হয়। 1948 কত সালে প্রকাশিত হয়? 1948। ডান পাশে ট্রি উইদাউট রুটস এর ইংরেজি নাম। ট্রি উইদাউট রুটস এর ইংরেজি নাম। কার ইংরেজি নাম ট্রি উইদাউট রুটস? লাল সালু। মজিদ, আমেনা, রহিমা, আক্কাস, লাল সালু কোন আছে? কেন্দ্রীয় চরিত্র। মজিদ, আমেনা, রহিমা, জমিলা রহিমা,
এই উপন্যাসের আক্কাস, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। খালেক ব্যাপারীও আছে, খালেক ব্যাপারীও আছে, তিনি এই গ্রামের মাতাব্বর, মোহাম্মদপুর গ্রামে। দুই, কাঁদো নদী কাঁদো, কাঁদো নদী কাঁদো। চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা। এই তিনটি উপন্যাসই মনুসমীক্ষণ কি ধর্মী? পরীক্ষায় প্রশ্ন আসে কাঁদো নদী কাঁদো উপন্যাসটি কোন ধর্মী? তখন আপনি কি লিখবেন? কোন চেতনা ধর্মী? তখন আপনি কি লিখবেন? মনুসমীক্ষণ। কি ধর্মী? মনুসমীক্ষণ। সাইকোঅ্যানালিটিক্যাল। এই যেমন আপনার লাল সাল উপন্যাসে মজিদের আসল বাড়ি হচ্ছে নোয়াখালী, সে ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে দীর্ঘদিন ছিল। হঠাৎ করে একটা গ্রামে আসলো সে, এই মোহাম্মদপুর গ্রামে এসে বলল যে তোমরা কেউ জানো না এখানে একজন পীরের মাজার আছে, এই মুদাসসির পীরের মাজার। এই উঁচু যে জায়গাটা, মাছের পিঠের মতো যে উঁচু যে জায়গাটা, সেটাই হচ্ছে মুদাব্বের পীরের মাজার, তোমরা কেউ জানো না। গ্রামের খালেক ব্যাপারী মাতাব্বর সেও লজ্জিত হইল, তার সর্বনাশ, এর একজন পীর আছে আমরা কেউ জানি না, তাহলে আমরা মূর্খ। এই গ্রামে মসজিদ প্রবেশ করার পরে সেই গ্রামে কর্তৃত্ব স্থাপন করার জন্য সে কি করলো? রহিমাকে বিয়ে করলো। কিন্তু রহিমাকে তার ভালো লাগে না, যে কারণে মালাকে কুবেরের ভালো লাগে না, কারণ তার মধ্যে সেই চপলতা এবং চঞ্চলতা ছিল। ফলে অবাধ্যবাসের মতো কঞ্চির মতো যে চঞ্চল যে কপিলা, সেই কপিলাকে আকর্ষণ করে কে? কুবের। এই রহিমাকেও আর ভালো লাগে না এই মসজিদ। তখন সে দ্বিতীয় বিবাহ করে জমিলাকে। জমিলা যখন শব্দ করে হাঁটে, তখন সে বলে অমন করে হাইটো না বিক্রি, মাটি তোমার লইব না, মাটি গুসা করবে। অর্থাৎ জমিলাকে সে আর কি করতে পারে না, দমন করতে পারে। ফলে সে ফতোয়া দেয় যে অমন করে হাইটো না বিক্রি, মাটি তোমার লইব না, মাটি গুসা করবো। কারণ তার ফতোয়াটা কি, যে শব্দ করে যে নারী হাঁটে সে কি করে না, আপনার বেশ নিতে। দেখবেন বাজারে বই আছে কি করিলে কি হয়, মানুষ কেন গরিব হয়, এই বইয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। এই মসজিদ গ্রামে কি করলো, আপনার দরবার হইলে বললো যে গ্রামে একটা মাদ্রাসা আছে, সুতরাং একটা স্কুল প্রতিষ্ঠা করলে সবচেয়ে বেটার। এভাবে আপনারা বই গেছিলেন? মসজিদ আপনার নির্মাণ করলে সবচেয়ে বেটার, স্কুল মাদ্রাসা স্কুল বানাইলে সবচেয়ে আপনার বেটার। তখন সে বললো যে এই কলেমা জানো মিয়া? মসজিদ বললো। তখন আর সে কিছু কথা বলে না, কারণ সে জানে না, লজ্জিত। গ্রামের এক মুরব্বী বললো যে আকাশের প্রস্তাবটা তো ভালো, যে গ্রামের যেহেতু একটা মাদ্রাসা, একটা স্কুল বানালে সবচেয়ে ভালো। ভাই দাড়ি কই মিয়া, তার দাড়ি নেই। এগুলো হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস বা তার চেতনার স্পিরিটের মূলে আঘাত আছে। যেমন একজন লোকের মাথার চুল নাই, তারা যদি বলেন আমরা টাকলা রিপোর্ট, তাহলে মন খারাপ করবে না? হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস বা তার চেতনার মূলে আঘাত। আমরা এই পাশ্চাত্যের এই যে দর্শন, এই দর্শনের পরিপ্রেক্ষিতে আপনার এই চেতনা প্রবাহ রীতির দ্বারা আক্রান্ত হয় কে? সৈয়দ আলিউল্লাহ। এবং এর মূলে তিনি এই ধর্মের নামে যারা ধর্মপূর্যোগ্য করে যারা ব্যবসা পরিচালনা এবং ধর্মের নামে যারা বন্যামি করে এবং অপব্যাখ্যা প্রদান করার মধ্যে দিয়ে মানুষের স্বাধীনতাকে যে খর্ব করতে চায়, তাদের বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ হচ্ছে এই সৈয়দ আলিউল্লাহ লাল সৈয়দ। এবং তার উপরে মনুষ্যবিজ্ঞান। কারণ এই মসজিদ কি করে, যে তার স্ত্রী জমিলা যখন আপনার ধান বানে, তখন তার পায়ের কাছ থেকে যে শাড়ির উপরে উঠে পড়ে, এই শুভ্র অংশ থেকে সে কামাত্মক হয় মসজিদ। যখন ধান সিদ্ধ দেয় রহিমা,
তখন তার বুকে এবং মুখে যে আলো প্রতিফলিত হয় তা দেখে সে নিরংশতারিত হয় বুঝি। অর্থাৎ তার যে লিবিডো চেতনা বা নিরংশা চেতনা এগুলাকে কি করতে পারে না, সে সংযত করতে পারে না, কিন্তু ছদ্মবেশের মাধ্যমে সে কি করে এগুলাকে সে আড়াল করতে চায়, জীবনের মূল স্রোত থেকে তাদেরকে বিচ্যুত করতে চায়, এই ধর্মীয় অপব্যাখ্যা প্রদান করে। ভিন্ন করে গল্প গ্রন্থ, দুই তীর ও অন্যান্য গল্প। গল্পের নাম কি? দুই তীর। তীর মানে কি যে নাকি এর নাম যে তীর সব ইন্তেল, বিশুদ্ধতায় ঘেরা, মমতায় সেরা তীর। দুই তীর ও অন্যান্য গল্প। ওনারা কি শপিং মলে এসে কি দুই তীর ও অন্যান্য গল্প। নয়ন চারা, নয়ন চারা, চারা মানে গাছের চারা আছে না, বৃক্ষরোপণ করে যে সম্পদশালী হবে সে। এই মিলে আপনার আজকে জাতীয় বৃক্ষ রোপণ 2017 উদযাপিত হচ্ছে। এই নয়ন চারা গল্পগ্রন্থের নাম কি? নয়ন চারা। ভিন্ন করে আর গাছ লাগায় নোবেল প্রাইজ পেয়েছে এক ভদ্রমহিলা, নাম জানেন তো? ওয়ানগারি মাথায় বৃক্ষরোপণের জন্য তিনি নোবেল প্রাইজ লাভ করেন। ওয়ানগারি মাথায়, এটা বোধ হয় মেক্সিকান। হ্যাঁ, এর সংখ্যা আপনি জানেন? তাহলে তার বহু গাছ লাগায় আসে নোবেল প্রাইজ পেয়েছে। কিন্তু এটা একটা সহজ কাম না, তাই না? এই যেগুলো আমিও লাগাইতে পারতাম, কিন্তু আমার মধ্যে এই সেন্সটা তখন আসে। হ্যাঁ, এটা তো তার সৃষ্টিশীল কাজ, একটা পরিবেশকে সংরক্ষণ করার জন্য তার একটা এটা তো গুরুত্ব আছে। তো পায়ে তো গেছে, এখন তো আর আপনি পাবেন। ভিন্ন বেড়ালে একটি তুলসী গাছের কাহিনী। ভিন্ন বেড়ালে একটি তুলসী গাছের কাহিনী, তার বহুল আলোচিত এবং পঠিত গল্প। একটি তুলসী গাছের কাহিনী, এটা ভিন্ন বেড়ালে একটি তুলসী গাছের কাহিনী, একটি তুলসী গাছের কাহিনী, তার বহুল আলোচিত ও পঠিত গল্প। বহুল আলোচিত এবং পঠিত ভিন্ন বেড়ালে নাট্যগ্রন্থ। নাট্যগ্রন্থ তরঙ্গ ভঙ্গ। তরঙ্গ ভঙ্গ, তরঙ্গ মানে কি? ঢেউ। ঢেউয়ের প্রতি শব্দ কি? পূর্ব। এগুলো পরীক্ষায় আসে কিন্তু। তরঙ্গ ভঙ্গ। দুই উজানে মৃত্যু। উজানে মৃত্যু, উজানে মৃত্যু। সুড়ঙ্গ, সুড়ঙ্গ, সুড়ঙ্গ। এরপর হচ্ছে বহিঃপীঠ। বহিঃপীঠ, বই মানে কি? বই মানে হচ্ছে বই। বই মানে কি? বই। এই বহিঃপীঠ বইয়ের ভাষায় কথা বলে, কারণ সে বিভিন্ন অঞ্চল সে ঘুরছে। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সব জায়গায় সে ঘুরছে, ঘুরে দেখছে যে এক এক অঞ্চলের মানুষ এক এক রকম ভাষায় কথা বলে। ফলে সে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজকে ধারণ করে, যাকে আমরা বলছি লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা কমন ল্যাঙ্গুয়েজ। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা ব্যবহার করে এই আপনার এই বইপি। তার এক সাবঅর্ডিনেট আছে, তার নাম হলো হকিকুল্লাহ। হকিকুল্লাহ তাকে কনভিন্স করে বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন মধ্যে, স্যার উনি বরিশাল থেকে আসছে, নাজেল হোসেন এসে, স্যার উনি চাঁদগাঁও থেকে নাজেল হোসেন, এরকম তাকে ব্রিফ করে তার সাবঅর্ডিনেট হকিকুল্লাহ। তাহলে এই বহিঃপীঠ আপনার বয়স ধরেন 70+ বিয়ে করছে মেয়েকে, তার নাম হচ্ছে তাহেরা। তার বয়স হলো আপনার এই 17+। কি কারণে? যে তার বাবা টাকার অভাবে এই মহিলাকে তার আন্ডারে নাজেল করে দিচ্ছে।
এই বই পীরের সাথে তিনি বসবাস করতে পারে না তাহেরা, কারণ কি তার মানসিকভাবে কি হয় না, অ্যাটাচমেন্ট হয় না। একটা বুড়িয়া মানুষের সাথে থাকতে পারে, তাও আর পীর আউলিয়া আউলিয়া গাছের লোক। তাহলে এই বই পীরদের কাছ থেকে তাহারা কি করলো, পালায়া চলে গেল বজরা। বজরায় গিয়ে দেখে যে হাতেমালি নামে আপনার এই জমিদার এই 1793 সালে সূর্যাস্ত আইনের কারণে তার জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে। তাহলে কত সালে জমিদারি প্রথা বিলুপ্তির অবস্থায় বন্দোবস্ত হয়? সূর্য ডোবার সাথে সাথে কর আরোপ না করতে পারে, তাই তার জমিদারি স্টেটাস থাকে। এই বই পীরকে বললো যে হাতেমালি জমিদার, তুমি আমার তাহেরাকে ফেরত দাও, তাইলে তোমার এই জমিদারির জন্য যত টাকা লাগে আমি দিব। এই চুক্তিতে সে রাজি। কিন্তু বহিপীরের এই তাহেরা কি করলে, হাতেম আলীর ছেলের নাম হলো হাশেম আলী, তার সাথে সে বাইরে ফেলে বাইরে চলে গেছে। এই সংবাদ শুনে হচ্ছে আপনার বহিপীর, এতেও বহিপীর মন খারাপ করে। হাতেম আলীর ছেলে হাশেম আলীর সাথে যে তাহেরা চলে গেছে, এতে বহিপীরের মন খারাপ করার কথা ছিল না, কিন্তু বহিপীর মন খারাপ করে না, কারণ জীবনের বাস্তবে কোনো কারণ মেনে নেই। যেমন আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোতে এখন চ্যাটিং করতে করতে আপনার কাঙ্ক্ষিত মানুষ যদি ঘুমায় পড়ে বা আপনার রেসপন্স না করে, তাহলে অন্যদিকে ডায়াল করেন না। ফলে এই যে বোধ এবং সেন্স, যে চৈতন্য, এগুলো পরিবর্তিত হচ্ছে এবং বই পীরের জন্য সে মন খারাপ করে। অর্থাৎ যে জীবনের যে রিয়েল সেটাকে মেনে নেই। ইচ্ছা ছিল, কথা ছিল তার দুঃখ কষ্ট পাবে সে, কিন্তু সে আসলে কি পায় না, দুঃখ কষ্ট পায়। এই হচ্ছে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ, যিনি স্ট্রিম অফ কনসাসনেস। কি তরঙ্গভঙ্গ আপনার ধরেন একটা যৌনতা কেন্দ্রিক আপনার এই নাটক, এবং এগুলা ব্যাখ্যা করা এই মাহে রমজানের উপলক্ষে কঠিন। ফলে এটা আমি অত্যন্ত সচেতন ভাবে যেগুলো বলা যায় না এগুলা ধরেন না। তবে তরঙ্গভঙ্গ নাটকের কি মানে আগের যে তরঙ্গ মানে কি ঢেউ, যে একটা সিম্বলিক ট্রিটমেন্ট এই নাটক। যে আপনি মনে করেন যে সমাজের যে প্রচলিত যে রীতিনীতি ছিল, সেই রীতিনীতিগুলোকে ভেঙে নতুন আর একটা ফরম্যাট তৈরি করা ছিল তার উদ্দেশ্য। অর্থাৎ যে ঢেউ ছিল সেই ঢেউটা ভেঙে নতুন আর একটা ঢেউ তৈরি হয়েছে। অর্থাৎ মানুষের যে উপলব্ধি এবং বোধের যে জায়গাটা ছিল, যে বিশ্বাসের যে জায়গাটা ছিল, যে স্পিরিটের যে জায়গাটা ছিল, সেটা থেকে সরে আসছে এই সৈয়দ ওয়ালিউল্লাহ তার এই তরঙ্গভঙ্গ নাটকের। যে কারণে দেখে সে ঢেউ ভাঙার গর্জন হিসেবে তিনি এটাকে আখ্যায়িত করেছে। একটা সিম্বলিক ট্রিটমেন্ট আছে, যেটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনার সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য ইন্দ্রিয় কাছ থেকে বিরত থাকার নাম কি? সাওম তোমাদের উপর খরচ করা হয়েছে, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করো। এরপর লেখেন আপনি আখতারুজ্জামান ইলিয়াস। এটা কিন্তু নায়ক ইলিয়াস কাঞ্চন না, হ্যাঁ, নিরাপদ সড়ক চাই। আখতারুজ্জামান ইলিয়াস। আরেকজন অভিনেতা আছে ইলিয়াস কুবরা, আছে না? উনিও নাকি আখতারুজ্জামান ইলিয়াস 1943 1947। আখতারুজ্জামান ইলিয়াস ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। আখতারুজ্জামান ইলিয়াস ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের শক্তিশালী কথা সাহিত্যিক। তিনি বাংলাদেশের শক্তিশালী কথা সাহিত্যিক। কথা সাহিত্যিক। তিনি সমাজ ও রাষ্ট্রকে দেখতেন। তিনি সমাজ ও রাষ্ট্রকে দেখতেন। তিনি সমাজ ও রাষ্ট্রকে দেখতেন লেখকের চোখে। তিনি সমাজ ও রাষ্ট্রকে দেখতেন লেখকের চোখে। ভিন্ন উপন্যাস
চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই। আর তালপাতার সেপাই একটা গল্প গ্রন্থ আছে আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম যে সার্চ কমিটির যে মেম্বার ছিলেন, ওনার একটা গল্প গ্রন্থ আছে তালপাতার সেপাই। আর চিলেকোঠার সেপাই কার? আখতারুজ্জামান। 2 খোয়াবনামা, খোয়াবনামা, খোয়াব, খোয়াব মানে কি? রাত্রে সাপ স্বপ্ন দেখছেন জীবনে? কে কে হাত তুলেন তো? সাপ স্বপ্ন দেখছেন আপনার জীবনে? সাপ সাপ দেখছেন? আচ্ছা, সাপ জীবনে স্বপ্ন দেখছেন একবারও? নিকে হাত তুলেন। একবারও জীবনে সাপ স্বপ্ন দেখছেন? একবারও দেখছেন জীবনে? যে এই আপনার বাজারে বই আছে না আপনার খাপনামা, স্বপ্নের ব্যাখ্যা, এই যে ছোট বই আছে, ওই বইয়ে লেখছে যে সর্প দেখিলে কি হয়। ব্যাখ্যার মধ্যে আছে সর্প দৌড়াইতে দেখিলে শত্রু তাড়া করিবে, সর্প দংশন করিতে দেখিলে শত্রু কর্তৃক বিনাশ হইবে, এরকম লেখা আছে। আর সর্প মারিতে দেখিলে শত্রু নিধন হইবে। কিন্তু সিগমন্ড ফ্রয়েড তার এই আপনার ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এই গ্রন্থে সে বলছে যে স্নেক হচ্ছে আপনার সেক্সের একটা সিম্বল। যে কারণে ভারতীয় আর্ট ফিল্মগুলিতে দেখবেন যে সর্প একটা সিম্বলিক হিসেবে আবির্ভূত আছে। আচ্ছা, বাংলা সিনেমা আছে না বাঞ্জারাম, আপনার সর্পের যে নূতন যে একটা নায়িকার নাম ছিল নূতন, এই নায়িকা কি হয়ে হঠাৎ করে সাপ হয়ে যেত, মনে আছে কি? এই সর্প হচ্ছে আপনার যৌনতার প্রতীক। আর যিনি সাপ স্বপ্নে দেখছেন তার অতি তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। আর যিনি দেখছেন না উনি অতি তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হন। অনেক আগেই দেখি। এগুলো তার মহাকাব্যিক উপন্যাস। এবং 69-এর গণ অভ্যুত্থান, দুর্ভিক্ষ, দারিদ্র, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক এবং যে মানসিক যে টানাপোড়েন তার পরিপ্রেক্ষিতে রচিত এই মহাকাব্যিক উপন্যাস হচ্ছে খোয়াবনামা এবং চিলেকোঠা। এবং সেখানে মানুষের এবং চরিত্রের গুরুত্ব সেখানে প্রাধান্য ভিন্ন করে গল্পগ্রন্থ। এক দুজকের ওম, দুজকের ওম, ওম মানে কি? শান্তি না। ওম যদি চন্দ্রবিন্দু হতো তাহলে শান্তি, ওম শান্তি ওম। ওম মানে তা দেয়া, তা দেয়া মুরগির বাচ্চা যে ওম দেয়, বা আপনার শীতের সময় যে লেপ এবং কম্বলের যে ওমটা পান ওইটাকে বলা হচ্ছে ওম। দুজকের উত্তাপ না স্যার এটা? তাপ আর তার মধ্যে পার্থক্য আছে। তাপ মানে কি? একটা নির্দিষ্ট সেলসিয়াস পরিমাপ করা। কিন্তু আপনি যদি তাপমাত্রা ডিম সিদ্ধ করার ক্ষেত্রে যদি তাপমাত্রা প্রয়োগ করেন তাহলে হবে এটা হলো তা দেয়া। তা মানে যে পরিমাণ না দিলে কি হয়, এটা ইয়ে হয় না। তাপের মধ্যে পার্থক্য। সুধীন্দ্রনাথ দত্তের কবিতা আছে যে বিরূপ বিশ্বে মানুষ নিহত একাকী, ফাটা ডিমে তা দিয়ে কি লাভ। এরকম পরে কি আর কি? দুজকের দুধে ভাতে উৎপাদ। দুধে ভাতে কি শুরু হয়েছে? উৎপাদ। 3 জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল। খোয়ারি নাম কি? খোয়ারি, খোয়ারি মানে হচ্ছে নেশার ঘোর। খোয়ারি মানে কি? নেশার ঘোর, অর্থাৎ
যখন একটা নেশা গ্রহণ করা হয় তখন একটা নির্দিষ্ট সেকেন্ড সময়, এটা 1 মিনিট হইতে পারে, 30 সেকেন্ড হইতে পারে, 60 সেকেন্ড হইতে পারে, একটা একটা তন্দ্রার জন্য যে একটা মোহ হয়, এটাকে বলা হয় খোয়ারি। যে সময়টার মধ্যে সে কি হয় একটু অপ্রকৃতস্থ। আর যে লোক আপনার মদ বা অন্যান্য নেশা খায় মাতলামি করে, সে আসলে এই সেবাটা কি করতে পারে না। আপনার একটা মানুষ এই মিনিমাম আপনার এই বড় লোক যারা করে একদম পিওর ড্রাঙ্কটা, এরা ধরেন আপনার 1 সেকেন্ড 1 মিনিটের মতো আপনার খোয়ারি হতে পারে। তাও এটা আমাদের থার্মোমিটার দ্বারা উপলব্ধি করতে হবে। আর একটা কি গল্প গ্রন্থ বই আছে, অন্য ঘরে অন্য স্বর, অন্য ঘরে অন্য স্বর, স্বর মানে টিউন এবং টোন, সুর এবং স্বর, অন্য ঘরে অন্য স্বর, অন্য স্বর। ভিন্ন করা যায়। তার উল্লেখযোগ্য গল্পগুলো, এক, মিলির হাতে স্ট্যান্ডগান, মিলির হাতে স্ট্যান্ডগান, রেইনকোট, মিলির হাতে স্ট্যান্ডগান, রেইনকোট। রেইনকোট মানে কি, যে বৃষ্টির সময় মানুষ রেইনকোট পরে, এগুলো এক ধরনের এলিগরি বা রূপক গল্প, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়। রেইনকোট। এরপরে নিরুদ্দেশ যাত্রা, নিরুদ্দেশ যাত্রা কবিতা লিখছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিরুদ্দেশ যাত্রা কবিতা আছে আপনার শহীদ কাদরী, কবিতার নাম হচ্ছে নিরুদ্দেশ যাত্রা। আর নিরুদ্দেশ যাত্রা গল্প লিখছে কে? আর হচ্ছে তারা বিবির মরদ পোলা, তারা বিবির মরদ পোলা। এই ছেলে তার সৎ মায়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক তৈরি। ভিন্ন প্রাণী। মরদ, মরদ, মরদ মানে কি তাগরা, তাগরা। তারা বিবির মরদ, ভিন্ন প্রাণী। প্রবন্ধ গ্রন্থ। সংস্কৃতির ভাঙা সেতু, বহুবার পরীক্ষা আসছে। সংস্কৃতির ভাঙা সেতু, ভাঙা সেতু, সংস্কৃতির ভাঙা সেতু, এই একটাই তার প্রবন্ধ। এই হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এবং আখতারুজ্জামান ইলিয়াসের রচনাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্ল্যাং শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। কারণ আখতারুজ্জামান ইলিয়াস মনে করেন যে স্ল্যাং হচ্ছে একটা প্রোডাক্টিভ ল্যাঙ্গুয়েজ, এবং এই স্ল্যাং প্রোডাক্টিভ ল্যাঙ্গুয়েজ কি কারণে, যেমন কিছু লোক আছে আপনার গালি না দিলে তার ভালো লাগে, কেউ যদি তাকে গালি না দেয় সে সজীবতা অনুভব করে এবং প্রাণবন্ত হয়। আসলে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর অভ্র বসু, কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর পবিত্র সরকারের আন্ডারে তিনি বাংলা ভাষার স্ল্যাং ও অভিধান এই শীর্ষকে একটি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি অর্জন, স্ল্যাং এর উপরে পিএইচডি। এর প্রথম প্রকাশনের বইয়ের দাম 700 টাকা। স্ল্যাং এর উপরে পিএইচডি, এবং তিনি বলতে স্ল্যাং এর জন্য প্রোডাক্টিভ ল্যাঙ্গুয়েজ। এনে অধ্যাপক শব্দের ছবি আর সমাজ লিখছে যে অর্ধেক ঢুকিয়ে পক পক সমান অধ্যাপক, এটা বাড়াবাড়ি সমাজ। এরকম নানা রকমের আপনার ইন্টারপ্রিটেশন এনে লিখছে। এবং আখতারুজ্জামান ইলিয়াসের রচনাগুলো আপনার এই স্ল্যাং শব্দের ব্যবহার করা যায়। পারভার্টেড, যে কিছু লোক আছে পারভার্টেড, যেমন দেখবেন যে লেগুনা চালক, বাসের ড্রাইভার থেকে শুরু করে সমস্ত মানুষের কিন্তু এক ধরনের পারভার্সন, এক ধরনের বিকৃতি তার মধ্যে কাজ করে। এবং কিছু নারী পুরুষ আছে দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের সাথে গালাগালির সম্পর্ক, এই গালাগালির মধ্যে সে এক ধরনের কি পায়, পৈশাসিক আনন্দও সে পায়। এবং কিছু আছে যে মা গালির সাথে দুই একটা আপনার ফিজিক্যালি অ্যাসাল্টও সে উপভোগ করতে চায়।
এগুলো হচ্ছে মানুষের পারভার্সন বা বিকৃতির একটা একটা ইন্টারপ্রিটেশন, এবং এগুলো করলে সে এক ধরনের ডিভিনিশ প্লেজার সে উপভোগ করে। এবং আখতারুজ্জামান ইলিয়াস গালিকে মোটামুটি একটা শিল্পের তালিকায় অন্তর্ভুক্ত। পরবর্তীতে এরা নির্মলেন্দু গুণের রচনা, হেলাল হাফিজের রচনা, এই গালিগুলো আরো বেশি শিল্পিত এবং মার্জিত রূপ পায়। খারাপ এরপর লাইন হচ্ছে আপনার শওকত ওসমান। শওকত ওসমান 1917-1998। শওকত ওসমান ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। শওকত ওসমান ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। শওকত ওসমান ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তার প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। মূলত তিনি কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও নাট্যকার। মূলত তিনি কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও নাট্যকার। কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও নাটক। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো বনি আদম, জননী, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক। আর দুই বোন উপন্যাস কে লিখছে? দুই সৈনিক। আর কাবিলের বোন আল মাহমুদ। জলাঙ্গি, এরপর উপন্যাসে নাকি দুই সৈনিক, জলাঙ্গি, জলে যার অঙ্গ, তাকে কি বলা হয়? জলাঙ্গি। মুক্তিযুদ্ধ নির্মূল করে। আর্তনাদ, উপন্যাসটা কি? আর্তনাদ, মানে বায়ানের ভাষা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস। আর্তনাদ, কৃতদাসের হাসি 1962। ডান পাশে আদমজি পুরস্কার পায়। ফিল্ড মার্শাল প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে এই উপন্যাস লিখছিল শওকত ওসমান। এই বাদশাহ হারুন আর রশিদ আরব বড়জনীর কাহিনী অবলম্বনে তিনি এই বাদশাহ হারুন আর রশিদের যে এই কি করত, স্টেটের কারণগুলোকে দেখার জন্য কি করতে, নিজেই বের হয়ে যেতেন মহল্লায়। গিয়ে দেখলেন জঙ্গলের ভিতরে এক নারী আর এক পুরুষের হাসির শব্দ জঙ্গল থেকে বেরিয়ে আসছে। বাদশাহ হারুন আর রশিদ বলল যে আমি পুরা স্টেটের মালিক, আমার মনে হাসি নাই, আর হাসে এই জঙ্গলের মধ্যে কে বা কারা। সে দেখতে গেল, গিয়ে দেখলো তারই অধীনস্থ কর্মচারী মেহেরজান এবং তাতারি, তারা দুইজন হাসছে রাতে। তাদেরকে ধরে নিয়ে আসলো রাজমহল, নিয়ে আসে বললো তোমরা হাসো এখন। তারা এখন আর হাসে। চাপকাইতে যখন একদম মেহেরজানকে মেরে ফেলে, তবু তাতারিকে মেরে ফেলে, এরপরে মেহেরজান হাসে।
তখন কবিকে বলল যে কবি তাহলে এরা হাসে না কেন? বলছে যে হুজুর এই হাসি হচ্ছে আত্মার প্রতিধ্বনি, সুতরাং এটা সবসময় সব জায়গায় কি করা যায় না, হাসা। এইপরে ফিল্ম মাস্টার প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে এই উপন্যাস লিখে আইয়ুব খান তাকে আপনার আদমজী পুরস্কারের বিষয়। আইয়ুব খানের বিরুদ্ধে লিখছে, পুরস্কার দিছে কে? আইয়ুব খান। এরা আমরা সাধারণ জ্ঞান যারা বাংলাদেশে কি আছে আলোচনা করবে তাদের সাথে আলোচনা করলে ভালো। বর্তমান সরকার সম্পর্কে আমি কিছু বলতে পারি। ভিন্ন বেড়া ভিন্ন বেড়া দেন গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ, গল্প খুদে সোশ্যালিস্ট, খুদে সোশ্যালিস্ট, খুদে সোশ্যালিস্ট, জুনুয়াপা ও অন্যান্য গল্প, জুনুয়াপা ও অন্যান্য গল্প, জুনুয়াপা ও অন্যান্য গল্প। আপার নাম কি? জুনুয়াপা ও অন্যান্য গল্প। জুনুয়াপা ও অন্যান্য গল্প ভিন্ন করে। রম্য রচনা, রম্য রচনা লেখা ভিন্ন করে। নিজস্ব সংবাদদাতা প্রেরিত, রম্য রচনার নাম কি? নিজস্ব সংবাদদাতা প্রেরিত। নিজস্ব সংবাদদাতা প্রেরিত গল্প। এই রম্য রচনার নাম কি? প্রেরিত। ভিন্ন প্রবন্ধ গ্রন্থ, ভিন্ন প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ এক ভাব ভাষা ভাবনা, ভাব ভাষা ভাবনা। দুই জন্ম যদি তব বঙ্গে, জন্ম যদি তব বঙ্গে, জন্ম যদি তব বঙ্গে। সংস্কৃতির চড়াই উত্তরায়, উত্তরায়, সংস্কৃতির চড়াই উত্তরায় ভিন্ন করে। নাট্য গ্রন্থ, আমলার মামলা, আমলার মামলা। তস্কর লস্কর, কাকর মণি, কাকর মণি। এই হচ্ছে আপনার সকল স্থানের নাট্য। শওকত ওসমান কোন কলেজের অধ্যাপক ছিল? এবং শওকত ওসমানকে হুমায়ুন আজাদের সাথে একটা সাক্ষাৎকার, একটা গ্রন্থ আছে সাক্ষাৎকার। এই গ্রন্থে হুমায়ুন আজাদ সাক্ষাৎকার দিচ্ছে আপনার এই শওকত ওসমান। জিজ্ঞেস করছিল হুমায়ুন আজাদ যে আপনার এই শওকত ওসমান কিন্তু মাদ্রাসা, মানে মাদ্রাসা পরবর্তী জীবনে তিনি প্রগতি চিন্তার সাথে সম্পৃক্ত হন উচ্চশিক্ষা গ্রহণ করার সময়। এবং শওকত ওসমানকে জিজ্ঞেস করেছিল স্যার যে এই মদ খাওয়ার ব্যাপারে আপনার ধারণা। তিনি বলছে উচ্চবিত্তরা আজীবনই মদ খা, নিম্নবিত্তরা আজীবনই মদ খাবে এবং খেয়ে যাবে, এই ব্যাপারে সে প্রতিশ্রুতিশীল। কিন্তু মধ্যবিত্ত মদ্যপান করতে পারে, উপরে উঠার আকাঙ্ক্ষা এবং নিচে পড়ার আশঙ্কা। এই দুইয়ের দোলাচলতায় সে সবসময় সম্ভ্রম, বাণিজ্য এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে। ফলে এই ধরনের সেবা তার পক্ষে গ্রহণ করা সম্ভব।
জিজ্ঞেস করছিল যে বিবাহ পূর্ব শারীরিক সম্পর্ক সম্পর্কে আপনার অভিমত কি? তো উনি বলতে যে বিয়ের পূর্বে ওই ধরনের অভিজ্ঞতা থাকা ভালো, তবে যাতে কোনো সামাজিক বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করে। এদিকে লক্ষ্য রাখার জন্য দরকার হবে বিয়ের পূর্বে। এবং এই শওকত ওসমান আপনার এই 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 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শেখ হাসিনা সরকারের এই সরকারের তার ছেলে এই শওকত ওসমানের ছেলে স্থপতি ওয়াসেম ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত টেকনোক্রেট মন্ত্রী। স্থপতি ওয়াসেম ওসমানের নাম জানেন না? উনি হচ্ছে শওকত ওসমানের ছেলে। হ্যাঁ, টেকনোক্রেট মন্ত্রী। মোট মন্ত্রীর 1/10 কি হইতে পারে? 10%। এরপরে আপনি শহীদুল জহির। শহীদুল জহির শহীদুল জহির শহীদুল জহির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শহীদুল জহির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, এডিশনাল সেক্রেটারি। বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তিনি মূলত কথা সাহিত্যিক। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলো হলো এক, পারাপার। 2, ডুমুর খেকু মানুষ ও অন্যান্য গল্প। 'ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প। 'ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প। ডুমুর খেকু মানুষ ও অন্যান্য গল্প। 'ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প। উপন্যাস। জীবন ও রাজনৈতিক বাস্তবতা। 2, বাস্তবতা। 2, মুখের দিকে চেয়ে দেখি। সে রাতে পূর্ণিমা ছিল। এই তিনটে। সে রাতে পূর্ণিমা ছিল। হ্যাঁ, পূর্ণিমা ছিল। নায়িকা পূর্ণিমা আছে না? পূর্ণিমার যে বানান আছে না ওইটা সে রাতে এবং গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ একজন ম্যাজিক রিয়েলিজমের যে লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যে বিশ্ব সাহিত্যে যে ম্যাজিক রিয়েলিজম সম্পর্কে ধারণা প্রদান করে, সেই ম্যাজিক রিয়েলিজম গুলো বাংলা সাহিত্যে
প্রয়োগ করেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির এবং মফিদুল হক, এই তিনজন। এবং এতে তিনজনের মধ্যে সবচেয়ে অনুপঙ্গ হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস এবং শহীদুল জহির। এবং দ্য 100 ইয়ার সলিটিউড, গ্যাব্রিয়েল গার্সিয়ার বই, 100 বছরের নির্জনতা। এবং আমায় তোমরা খবর দিও, হাঁটু ভাঙার বাকি, এগুলো হচ্ছে গ্যাব্রিয়েলের সবচেয়ে উল্লেখযোগ্য উপন্যাস। তার একটা অটোবায়োগ্রাফি আছে গ্যাব্রিয়েল গার্সিয়া, যেটা হচ্ছে আমার দুঃখ আক্রান্ত বেশ্যাদের স্মৃতি। এই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস যে ওয়ার্ল্ড লিটারেচারে যে ম্যাজিক রিয়ালিজমের ধারণা তৈরি করেন, বাংলায় সেগুলো সঞ্চার করেন হচ্ছে আপনার আখতারুজ্জামান ইলিয়াস এবং শহীদুল জহির। এবং সালমান রুশদি মিডনাইট চিলড্রেন অবলম্বনে যে ম্যাজিক রিয়ালিজমের যে আবহ তৈরি করেন, তারও একটা নমুনা এই লেখকদের মধ্যে লক্ষ্য করা। এবং এই এই ধারণাগুলো আপনার এই আখতারুজ্জামান ইলিয়াসের সাথে আপনার জার্মান ঔপন্যাসিক ও গল্পকার টিনড্রাম উপন্যাসের জন্য যিনি নোবেল পুরস্কার লাভ করেন, তিনি হচ্ছেন গুন্টার গ্রাস। নাম কি? গুন্টার গ্রাস। এই গুন্টার গ্রাস আপনার এই বাংলাদেশে আসছিল পুরান ঢাকা, এবং আখতারুজ্জামান ইলিয়াসের সাথে তার কথোপকথন এই গুন্টার গ্রাস। এবং যে আপনার যে রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে লিটারেচারের যে চর্চা শুরু হয়েছিল জেবল ছাত্রের সময় থেকে, যিনি উইলিংলি নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করেন লিটারেচার, তার নাম কি? জেবল ছাত্র। আর গভর্নমেন্টের প্রেসারে নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করেন কে? বরিস পেস্তারনা। যে রাশিয়ান গভর্নমেন্টের প্রেসারে তিনি নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করেন। আর বব ডিলানও আপনার নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করার একটা আওয়াজ সে দিছিল, কিন্তু সর্বশেষ কি করে সেটা প্রত্যাখ্যান করে নাই। ফলে এই এদের যে লিটারেরি যে পয়েন্ট অফ ভিউ, সেই ভিউগুলো আখতারুজ্জামান ইলিয়াস এই রচনাগুলোর মধ্যে পড়বে। এদের কোনো পোস্ট মডার্নিজম লেখক। যেমন জেবল ছাত্রকে যখন সে নোবেল পুরস্কার লাভ করে, জেবল ছাত্র তখন নোবেল প্রাইজ কমিটি তার বাসায় গেল, কে বলল যে স্যার আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া। তেমনি বলতে নোবেল প্রাইজ কমিটি গর্বিত হওয়া উচিত যে জেবল ছাত্রের নামটা তারা নোবেল প্রাইজ কমিটি লিখতে। জিজ্ঞেস করছে যে বর্তমান বিশ্ব সাহিত্য সম্পর্কে আপনার অভিমত, আমার একমাত্র আমার দ্য আয়রন অফ দ্য সোল গ্রন্থটা রাখেন, আর বাকি সব বইগুলো পুরাই। এবং জেবল ছাত্রকে বলা হয় অস্তিত্ববাদী দর্শনের পায়োনিয়ার। এই 5 জন বা 6 জন বুঝি, এই 5 জন লেখকের থেকে আপনার এক বা একাধিক, 2 বা ততোধিক প্রশ্ন আসার সম্ভাবনা নিম্নে বিদ্যমান। এবার জীবনানন্দ দাশ। এটা আমাকে একজনে বলছে জীবনানন্দ দাশ সম্পর্কে নাকি আলোচনা হয়। এই কারণে ধরেন যে কিছু যেহেতু সময় আমাদের হাতে আছে, সুতরাং আমরা সময়টাকে কি করি, কাজে লাগাই। এবং ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে স্টিভেন হকিংস এই কথা বলছেন যে সময় এক মানবিক চিন্তন। এবং লালন ওতার গানে বলছে জানো না মন খালে বিলে থাকে না মিন জল সকাল, সময় গেলে অন্য একটা পেজে এটার সাথে কোনো সংশ্লিষ্ট নয়। পঞ্চপাণ্ডবের কবি মূলত জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, দাস মানে তালিবেশ। জীবনানন্দ দাশ বরিশাল জেলা ধানসিঁড়ি নদীর তীরে জন্মগ্রহণ করেন। বরিশাল জেলার ধানসিঁড়ি নদীটির তীরে জন্মগ্রহণ করেন।
তাকে ডান শ্রেণীতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। তার মা কুসুম কুমারী দাসও কবি ছিলেন। পরীক্ষায় প্রশ্ন আছে কোন কবির মাও একজন কবি ছিলেন? তবে আপনি কার নাম লিখবেন? জীবনানন্দ দাশ। তার মা কুসুম কুমারী দাসও কবি ছিলেন। তার কবিতার নাম কি? আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড়। তার মাও একজন কবি ছিলেন। 30-এর দশকের তথাকথিত জনবিচ্ছিন্ন এক কবি, 30-এর দশকের তথাকথিত 30-এর দশকের তথাকথিত 30-এর দশকের তথাকথিত জনবিচ্ছিন্ন এক কবি কালে উপেক্ষিত, কালে উপেক্ষিত কিন্তু বর্তমানে জনপ্রিয়। পরীক্ষায় প্রশ্ন আছে 30-এর দশকে তথাকথিত জনবিচ্ছিন্ন কোন কবি কালে উপেক্ষিত কিন্তু বর্তমানে জনপ্রিয়? আপনি কার নাম লিখবেন? কালে উপেক্ষিত কিন্তু বর্তমানে জনপ্রিয়। তাকে তিমির হননের কবি, তাকে তিমির হননের কবি, তিমির হননের কবি কমা হলুদ বসন্তের কবি, ধূসরতার কবি, রূপসী বাংলার কবি, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন চিত্ররূপময় কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন চিত্ররূপময় কবি। চিত্ররূপময় কবি, চিত্ররূপময় কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন চিত্ররূপময় কবি। বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতা কবি। বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতা কবি। তাকে পরাবাস্তববাদী কবিও বলা হয়। তাকে পরাবাস্তববাদী কবিও বলা হয় বা সরিলিজম। অনেক সময় অনেক কবি বলে না যে পাহাড় ঘুমায় রয়েছে পৃথিবী মুখে, এরকম কবিতার লাইন পাওয়া যায়। এরকম পান্নার লাইন যে পাহাড় ঘুমায় রয়েছে পৃথিবী মুখে, এগুলো হচ্ছে বাস্তবতার উত্তরটি আর নতুন বাস্তব জগৎ তৈরি করা। এগুলো একমাত্র কবির পক্ষে সম্ভব। তাকে পরাবাস্তববাদী কবিও বলা হয়। ভিন্ন বেলা তার উল্লেখযোগ্য কাব্যগুলো হল তার উল্লেখযোগ্য কাব্যগুলো হল 1 ঝরা পালক, ঝরা পালক, ঝরা পালক। 2 ধূসর পাণ্ডুলিপি, ধূসর পাণ্ডুলিপি। 'বেলা অবেলা কালবেলা', বেলা অবেলা কালবেলা, বেলা অবেলা কালবেলা। আর বেলা অবেলা সারাবেলা নামে একটা অনুষ্ঠান আছে। এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসাদুজ্জামান নূর এমপি দেশ টিভিতে আপনার অনুষ্ঠানটা করে। বেলা অবেলা সারাবেলা। আর বেলা অবেলা কালবেলা কে লিখছে? কোনো কমা নাই। এর আগে পিছে কি নাই? কোনো কমা নাই। বেলা অবেলা কালবেলা। মহাপৃথিবী, মহাপৃথিবী। 7টি তারার তিমির,
7টি তারার টিভি, 7 মানে কি 7, দেন না বাজারে 7 হর্স এই আপনার এই সিমেন্ট আছে না, ওই 7টি তারার টিভি রূপসী বাংলা। বনলতা সেন, বনলতা সেন, বিনোবেন, এই দেশে কোনো কিছু নাই। কার আগে কে যায় বই অসুস্থ প্রতিযোগিতা। কিছুদিন আগে এক উলামায়ে কেরামের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এই লোক বাইতুল মুকাররম জামে মসজিদ থেকে নামাজ পড়ে তিনি এই আপনার বাসে উঠবে হচ্ছে আপনার লাইন, তো উনি কি করলে একটা লোকের ধাক্কা দিয়ে ফেলায় দেয়, আবার সে উঠে পড়ে নিজে উঠে। আমি উঠলাম, আমি বললাম বাবু উঠলেন না কেন? পরে ওই লোক আবার নিচে নামে গেছে। আমি বলছিলাম আমি সাথে যাবো, কারণ কি আমি বলছি যে মসজিদের কাতার যেভাবে আপনি ঠিক করেন, সমাজের কাতার ওইভাবে আপনাকে করতে হবে, ঠিক করতে হবে। এবং আমি আশা করি এবং মনে প্রাণে বিশ্বাস করি আগামী জুম্মায় আপনি এই ব্যাপারে ওয়াজ নসিহত করবেন যে আমরা সকল মুসলমান উলামায়ে কেরাম অন্তত আপনার এই মসজিদে যেমন আপনি কাতারগুলোকে সংযত করেন, এরকম সমাজের কাতারগুলোকে কি করতে হবে, এরকম সমন্বয় করতে হবে। দেখবেন মসজিদে কিন্তু একজনের কাতার কোনো লাগে না, কারণ কি এই জায়গাটা আপনার পবিত্র জায়গা হিসেবে সে রক্ষা করছে। এভাবে সমাজের প্রত্যেকটা জায়গাকে এইভাবে করতে হবে, পবিত্রতার আসর প্রদান করতে হবে, তাহলে সমাজে কি হবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এবং আল্লাহ পাক বলছে যারা সমাজে, পবিত্র কোরআনে বলছে যারা সমাজে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করা, হত্যার চর্চা জঘন্য এবং এদেরকে মৃদু বল করে দিতে হত্যা করতে দিচ্ছে। তার উল্লেখযোগ্য কবিতাগুলো এক ক্যাম্পে, কবিতার নাম কি? ক্যাম্পে। ক্যাম্পে, কেমনে না, ক্যাম্পে, কেমনে আসলে কেমনে আমি কবিতা বলতে পারি, ভালো কথা বলছি, খারাপ না। কেমনে, ক্যাম্পে যার বলছিলেন যা অশ্লীলতার দায় অভিযুক্ত, এই কবিতা অশ্লীলতার দায় অভিযুক্ত, অশ্লীলতার দায়ে অভিযুক্ত, অশ্লীলতার দায়ে অভিযুক্ত, অভিযুক্ত, অশ্লীলতার দায়ে অভিহিত না, অভিযুক্ত। 2 বনলতা সেন, বনলতা সেন একটা কাব্যের নাম এবং একটা কবিতার নাম। বনলতা সেন। ডান পাশে মার্কিন ছোট গল্পের জনক এডগার এলেন পো, মার্কিন ছোট গল্পের জনক এডগার এলেন পো, এলেন তার টু হেলেন কবিতা বলুন, তিনি এই কবিতাটি রচনা করেন। মার্কিন ছোট গল্পের জনক এডগার এলেন পো তার টু হেলেন কবিতা বলুন, তিনি এই কবিতাটি রচনা করেন। মার্কিন ছোট গল্পের জনক কে? এডগার এলেন পো, তার টু হেলেন কবিতা বললাম মানে তিনি রচনা করেন। টি.ডব্লিউ. টোনা, টো মানে প্রতি, টু দাকাই কুবা হাওয়ারি ওইরকম আছে না, টু হেলেন কবিতা বললাম মানে তিনি এই কবিতাটি রচনা করেন। এরপর বোধ, কবিতার নাম কি? বোধ, বোধ মানে কি? সেন্স। এরপর আকাশ লীনা, আকাশ আকাশ লীনা।
এই দিন সেই মাঠ, এই দিন সেই মাঠ, এই পৃথিবীতে এক স্থান আছে। পরের কবিতা নাম এই পৃথিবীতে এক স্থান আছে। এই পৃথিবীতে এক স্থান আছে। কমলা লেবু, কমলা লেবু। হায়াচিল, কবিতার নাম কি? হায়াচিল, হায়াচিল। আবার আসবো ফিরে, আবার আসবো ফিরে বাংলায় কাঁঠাল ছায়া। আবার আসবো ফিরে বিনা পারে। উপন্যাস, কল্যাণী, উপন্যাসের নাম কি? কল্যাণী। সতীর্থ, মাল্যবান, মাল্যবান। ভিন্ন করে প্রবন্ধ গ্রন্থ, কবিতার কথা। প্রবন্ধ গ্রন্থের নাম কি? কবিতার কথা। কবিতা কথা। পরীক্ষা প্রশ্ন আসে কবিতার কথা কোন জাতীয় রচনা? ভিন্ন করে তিনি ট্রাম দুর্ঘটনায় আহত। ট্রাম দুর্ঘটনায় আহত। ট্রাম বুঝেন? ট্রাম হচ্ছে ট্রেনের সৎ ভাই, মানে ট্রেনের মতো দেখতে, ট্রেন যেমন বিভিন্ন জায়গায় স্টপেজ দেয়, এরকম ট্রাম কোনো জায়গায় স্টপ হয় না, আস্তে আস্তে সে চলতে থাকে। মানুষ যখন যার ইচ্ছা নামে এবং ট্রাম দুর্ঘটনায় আহত। তিনি ট্রাম দুর্ঘটনায় আহত এবং কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে, তিনি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্লিন্টন বুথসিলি একজন বিদেশি। ক্লিন্টন বুথসিলি একজন বিদেশি যিনি জীবনানন্দ দাশ গবেষক ছিলেন। ক্লিন্টন বুথসিলি একজন বিদেশি যিনি জীবনানন্দ দাশ গবেষক ছিলেন। ক্লিন্টন বুথসিলি একজন বিদেশি আমেরিকা যিনি জীবনানন্দ দাশ সম্পর্কে করেন গবেষণা করেন। তার বইয়ের নাম দ্য পয়েট অফ অ্যাপার্ট, দ্য পয়েট অফ অ্যাপার্ট। জীবনানন্দ দাশ গবেষক, পয়েট অফ অ্যাপার্ট, জীবনানন্দ দাশ। এই হচ্ছে জীবনানন্দ। অনেক সাহিত্য সমালোচকরা মনে করেন বা ক্লিন্টন বুথসিলিও মনে করেন যে জীবনানন্দ দাশ আত্মহত্যা করেন। জীবনানন্দ দাশের 120 বছরের ইতিহাসে ভারতে আপনার ট্রামের নিচে চাপা পড়ে মারা গেছে এরকম কোনো মানুষের নাম পাওয়া যায় না, এবং কোনো পশু পক্ষীও মারা গেছে এরকম সন্ধান পাওয়া যায়। একমাত্র কে মারা গেছে? জীবনানন্দ দাশ। এটা কি তার আত্মহত্যা নাকি মানে দুর্ঘটনা, এ নিয়ে কিন্তু আপনার মতপার্থক্য। কারণ জীবনানন্দ দাশের স্ত্রীর সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল,
এবং জীবনানন্দ দাশ যখন নিচতলায় কবিতা লিখত তখন তার স্ত্রী দোতলায় পরকীয়া প্রেমে লিপ্ত থাকে এই কলকাতা থিয়েটার বাদেশে। এবং তার এক কবিতা আছে আপনার নগ্ন নির্জনতা। এই কবিতায় বলতে যে আমাকে স্পর্শ করুক সেই নারী যে নারীর হাত চাল ধোয়ার হাতের মতো স্নিগ্ধ। এবং তার বোধ কবিতা সে বলছে আমি ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষ, আমি অবহেলা করিয়া দেখিয়াছি মেয়ে মানুষ, আমি ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষ, আমার সে ভাসিয়াছে ভালো আসিয়াছে কাছে, আবার সে চলে গেছে তখন দেখেছি। এবং তার এই আপনার এই 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 পৃথিবীতে এক স্থান আছে কবিতার মধ্যে, সে বলছে যে এই আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। অর্থাৎ এই পৃথিবীতে কেউই অপরিহার্য এবং সুনির্দিষ্ট, বরং তার কর্মের মধ্য দিয়ে সে এই পৃথিবীতে আপনার অমরত্বের সন্ধান সে লাভ করে। এবং তার সাহেব গবেষক আব্দুল মান্নান সৈয়দও মনে করে যে জীবনানন্দ দাশ হয়তো আপনার এই সুইসাইড আত্মহত্যা করে থাকতে পারে, কারণ তিনি যখন আত্মহত্যা করেন তখন তার সাথে ছিল 4টা ডাব। 4টা ডাব নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। ওই সময় তিনি আক্রান্ত হন এবং তাকে এইরকম রক্তাক্ত অবস্থায় তাকে মণিভূষণ নামে এক চায়ের দোকানদার তাকে কলকাতার সোমনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করে, এবং তখনও তার স্ত্রী তার চিকিৎসার ব্যাপারে উদাসীনতায় করেছিল। আমি তো সবসময় সারার মধ্যে আপনি তো বলেন সার সারে দেন, সার সারে দেন, আমি তো আপনার দূরে রাখছি না, রাস্তায় রাখছি সার আর তো এগুলোকে বাস